মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির সুযোগ তৈরি হয়। যে যার জোর যার মূল্য তার। তিস্তা সোলার প্রজেক্টে কি হয়েছে? ডোমেস্টিক এই যে লোনের চাপ, এই চাপের হিসাব করলে আমরা প্রায় 112 থেকে 114 বিলিয়ন ডলার আমাদের সরকারের লোন আছে। তো পার ক্যাপিটা লোন বাড়ছে। আমাদের ইতিমধ্যে জলবায়ু ঋণের যে লোনের চাপ, সেটাতে প্রতি জনের পিছনে প্রায় $80 এখন মাথাপিছু ঋণ আমাদের ঘাড়ে চেপেছে। তো এখন আমরা এই প্রেক্ষিতে যেটা ছিল $70 থেকে $75 বা $77, সেটা এখন $100 উপর, $120, বা যেটা ফোরকাস্ট দেখা যাচ্ছে যে পুরো এই 2026-এই তেল এবং বিশেষ করে তেলের প্রাইস কখনোই 3 ডিজিটের নিচে আর নামবে বলে মনে হচ্ছে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। যে প্রেডিকশন দেখা যাচ্ছে মানে হলো যে আপনি যে খরচ আগে করতেন, সেই খরচের প্রায় 1.5 গুণ 1.5 গুণ জ্বালানি খরচ বেড়ে যাবে। আর 1.5 থেকে 1.5 গুণ যদি জ্বালানি খরচ বেড়ে যায়, তাহলে আমাদের যে বর্তমানে শিল্পায়ন যেটা আমরা কম্পিটিটিভ প্রাইস পাচ্ছি, সেইটা কমপক্ষে কোনো কোনো ক্ষেত্রে 30 থেকে 40%, তার চেয়ে বেশিও বেড়ে যাবে যদি আমরা ক্ষুদ্র কুটির শিল্প হিসাব করি। তার মানে হলো যে এই যে বৈশ্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের জ্বালানি সার্বভৌমত্ব যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে এই অন্যের ডিপেন্ডেন্ট বা অন্যের আমদানি নির্ভর যে আমাদের পুরো জ্বালানি, তথাকথিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়েছে, সেইটার থেকে বের হওয়ার কোনো বিকল্প নেই যদি বাংলাদেশ এবং বাংলাদেশের ইকোনমিকে সুরক্ষা দিতে হয়। কারণ আপনি জানেন যে একটা মানুষের বডির লাইফলাইনটা কি? ব্লাড ছাড়া মানুষ সার্ভাইভ করতে পারবে। তেমনিভাবে একটা দেশের ইকোনমিক প্রসপারিটির লাইফলাইন হলো তার এনার্জি অ্যান্ড পাওয়ার। তো সেইটা যদি আপনি কোনো কারণে ডিসরাপশন হয়, আনইন্টারাপ্টেড না হয় এবং সেইখানে নিরবিচ্ছিন্ন সরবরাহ না হয়, তাহলে আপনি রপ্তানিও করতে পারবেন না। একই সাথে আপনি চাইলেও স্থানীয়ভাবে মানুষের যে জীবনের বা জীবিকার মান উন্নয়ন, সেটা নিশ্চিত করা সম্ভব হবে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথা শুনছি, যেমন এনার্জি ইন্ডিপেন্ডেন্স বলি আমরা অনেক সময়, কিন্তু ইন্ডিপেন্ডেন্সের কথাটা হলো এটা, এখানে কি ইন্ডিপেন্ডেন্ট আপনি ফসিল ফুয়েল দিয়ে করবেন নাকি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে করবেন, এই প্রশ্নটা থেকে যায়। বা এই টাকাটা এখানে কি আপনি সেন্ট্রালাইজড হবে, এখন যেমন আছে সেরকম হবে, নাকি ডিসেন্ট্রালাইজড অফ গ্রিড হবে? ইন্ডিপেন্ডেন্স তো সবই ইন্ডিপেন্ডেন্স। তো এখন এগুলো স্পেসিফিক হওয়া দরকার। আমরা যখন টার্মিনোলজি ইউজ করি, এটা কি আবার নতুন করে আরেকটা ফাঁদ ওপেন করতেছে কিনা, সেটাও কিন্তু আমাদের চিন্তা করা দরকার। কারণ এনার্জি সেলফ সাফিসিয়েন্সি আপনি বলতে, সিকিউরিটির নাম দিয়ে কিন্তু আমরা পুরো 90% আমদানি নির্ভর আমরা চালাইলাম নিরাপত্তার নামে। সুতরাং আমরা কথাগুলো যখন আমরা এক্সপার্ট লেভেলে বলি, কারণ রিসেন্টলি আমি কিছু এক্সপার্টের ইন্টারভিউ দেখতে পাচ্ছি, তারা ইন্ডিপেন্ডেন্স শব্দটা আবার দিয়ে দেখা যাচ্ছে আবার 5000 মেগাওয়াট ফরেন লোন ডিপেন্ডেন্ট সোলারের কথা বা রিনিউয়েবলের কথা বলতেছে। মানে আবারও আপনাকে সেই গত 15-16 বছর বা 17 বছর, 1.5 দশক বেশি সময় ধরে যে আমরা ফাঁদে পড়েছিলাম, আবার সেই ফাঁদে ফেলার ঝুঁকি তৈরি হচ্ছে। সুতরাং আমরা যারা এক্সপার্ট বলে নিজেদেরকে দাবি করি, তাদেরকে কিন্তু খুব সতর্কভাবে রিকমেন্ডেশন দিতে হবে, সেটা ইন্ডিভিজুয়াল হোক আর অর্গানাইজেশন হোক। তা না হলে আমরা যদি বলি যে 50% রিনিউয়েবল এনার্জি 10,000 মেগাওয়াটে 50% আমরা বড় মেগা প্রজেক্টে দেব, মেগা প্রজেক্টের ইতিহাস আমরা জানি। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতির সুযোগ তৈরি হয়। আবার শুধু তাই না, আপনি ল্যান্ড দেবেন, ল্যান্ড তো আপনার মিনিস্টার অফ এনার্জির আন্ডারে না, ল্যান্ড তো মিনিস্টার অফ ল্যান্ডের আন্ডারে। তো এই যে আন্তঃমন্ত্রণালয়ে ল্যান্ড নিয়ে কাছাকাছি করতে গিয়ে আমরা দেখেছি যে কি হয়, যে যার জোর যার মূল্য তার। তিস্তা সোলার প্রজেক্টে কি হয়েছে? দেখা গেছে নদীর তীরের আপনার খাস জমি একজন বিশিষ্ট ব্যবসায়ী, যিনি এখন জেলে আছেন, উনি দখল করে বসে আছেন। তো সুতরাং আমাদের সব কিছু চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। এটাকে লো হ্যাঙ্গিং ফ্রুট। আমার ইমিডিয়েটলি যদি এনার্জি ক্রাইসিস সলভ করতে হয়, 3 থেকে 6 মাসের মাঝে আমার বিদ্যুৎ লাগবে। তো 10,000 মেগাওয়াটে শুধুমাত্র যেটা দিয়ে সম্ভব হয় সোলার রুফটপ আর হলো সোলার বেস ইরিগেশন, যেটা 3 থেকে 6 মাসে আমার ইমিডিয়েটলি আমি দিতে পারছি, শুধুমাত্র আমার কিছু সরকারি ব্যবস্থা নিলে, যেটা আমি দেখাবো এখানে। তাহলে সেইটা না দিয়ে আমরা বিদেশি লোন ডিপেন্ডেন্ট আবার মেগা প্রজেক্টের দিকে রিকমেন্ড করতেছে, এটা কিন্তু আবার আত্মঘাতী একটা চিন্তা ভাবনা কিন্তু দিকে আগাচ্ছি।